This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। রাত 10:30 মানে নিউজ টপ 9। নিউজ টপ 9 আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। নিউজ টপ 9 আমরা গুরুত্বপূর্ণ খবরগুলোতে আরো একবার নজর রাখি। তবে শুরুতেই দেখে নিই এই মুহূর্তের সবথেকে বড় দুটো খবর। আজ বিগ ব্রেকিং কি আছে আপনাদের দেখাবো। পিসিআরকে বলবো বিগ বলে প্লে করতে প্লিজ। আজ প্রথম বড় খবর, স্বস্তির বৃষ্টি প্রাণ কাড়ল রাজ্যে। ঝড় বৃষ্টিতে 5 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত। পুরুলিয়ার আরশায় বাজ পড়ে মৃত্যু হয়েছে এক ছাত্র সহ 2 জনের। স্বস্তির বৃষ্টিতেও কিন্তু অস্বস্তির খবর। হ্যাঁ, আজকে সেকেন্ড বিগ ব্রেকিং কি আছে দেখবো। মহেশতলার রবীন্দ্রনগর থানায় তুলকালাম কাণ্ড। সেখানে রবিবার 2 ব্যক্তিকে আটক করে রবীন্দ্রনগর থানার পুলিশ এবং আজ পরিস্থিতি সেখানে উত্তপ্ত হয়ে ওঠে। একজনের মৃত্যু হয়েছে পুলিশের হেফাজতে, সে পরিবারের দাবি। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সেখানে। এই দুটো এই মুহূর্তের বড় খবর। তবে শুরুতেই যে খবরে আমরা চোখ রাখবো, যেটা দিয়ে শুরু করলাম আজকে নিউজ টপ 9, তা হলো স্বস্তির দিনেও বিষাদ। তার কারণ দীর্ঘ তাপপ্রবাহের পর আজ বৃষ্টি এলো ঠিকই, কিন্তু বিষাদও সঙ্গে নিয়ে আসলো। তার কারণ রাজ্যের ঝড় বৃষ্টিতে 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পুরুলিয়ায় আরশায় বাজ পড়ে মৃত্যু হয়েছে এক ছাত্র সহ 2 জনের। কাটোয়ার মাঝিপাড়ায় বজ্রপাতে মৃত্যু হয়েছে এক মহিলার। নাকাশিপাড়ায় ঝড়ের জেরে ইট চাপা পড়ে মৃত্যু হয়েছে 2 শ্রমিকের। নরেন্দ্রপুর স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। ঝড় বৃষ্টির জেরে ব্যাহত হয় বিমান পরিষেবাও। রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস। এইমাত্র পশ্চিম মেদিনীপুর থেকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেল, তাও বজ্রপাতে। আমার সহকর্মী কমলেশ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, তাপপ্রবাহের পর স্বস্তি আসলো ঠিকই বৃষ্টির হাত ধরে, কিন্তু সেই স্বস্তির মধ্যেও বিষাদের খবর রয়েছে। ইতিমধ্যেই 6 জনের মৃত্যু এই আবহাওয়ার কারণে। আজকে এই বৃষ্টির পর পরবর্তী পূর্বাভাস কি আছে? দেখো, প্রথমত স্বস্তির কথা বলি। আলিপুরের তাপমাত্রা রাত 8:30টায় 22.4 ডিগ্রি সেলসিয়াসে। বেশ কয়েক মাস পর এত কম তাপমাত্রা নামলো কলকাতায়। প্রায় 50 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 77 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দমকা বাতাস আলিপুরে রেকর্ড হয়েছে। সব মিলিয়ে অনেকটাই স্বস্তি, কিন্তু যেহেতু বজ্রপাত হয়েছে বিভিন্ন জায়গায় এবং এই পূর্বাভাস ছিল, বজ্রপাতে 6 জনের মৃত্যুও হয়েছে। আগামী রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে রাজ্য জুড়ে। রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং যেহেতু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে এই বৃষ্টিগুলো হবে, ফলে বজ্রপাতের আশঙ্কা থেকে যাচ্ছে। সুতরাং আগামী রবিবার পর্যন্ত এটা যেমন ঠিক যে তাপপ্রবাহ আবার ফিরতে পারবে না, একই সঙ্গে এই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া কিছুক্ষণের জন্য হলেও কিন্তু বিভিন্ন জায়গায় হতে পারে। শুভজিৎ, বেশ, ধন্যবাদ কমলেশ। অন্যদিকে আরো একটা খবর কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম, ইন ডিটেল এখন বলবো। মহেশতলার রবীন্দ্রনগর থানা, সেখানে তুলকালাম কাণ্ড। থানার ব্যারাক ভাঙচুর করা হয়, তাণ্ডব চালানো হয়। রবিবার 2 ব্যক্তিকে আটক করে রবীন্দ্রনগর থানার পুলিশ। ধৃত ব্যক্তিদের পরিবারের দাবি 2 ব্যক্তির মধ্যে একজনের মৃত্যু হয়েছে পুলিশের হেফাজতেই। এই অভিযোগে রাস্তা আটকে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন। তবে পুলিশের দাবি 2 অভিযুক্ত হাসপাতালে ভর্তি। থানার সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আমার সহকর্মী সৌভিক এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, এখন এক্স্যাক্টলি কি পরিস্থিতি? দেখো, এখন রবীন্দ্রনগর থানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে। র্যাপকেও নামানো হয়েছে এবং ঘটনাতে শুধু অর্থাৎ আজকে ঠিক সন্ধ্যাবেলায় 2 জন ব্যক্তির পরিবারের লোকজন আসে এবং তাদের যেটা বক্তব্য যে গতকালকে চুরির অভিযোগে এই 2 ব্যক্তিকে রবীন্দ্রনগর থানার পুলিশ অ্যারেস্ট করে এবং তাদের মধ্যে হঠাৎ কথা উঠে যায় যে একজন ব্যক্তি, যার নাম হচ্ছে শেখ কুরবান, তার মৃত্যু হয়েছে পুলিশ ব্যারাকের ভিতরে এবং তাকে বেধড়ক মারধর করা হয়। 2 জনকেই মারধর করা হয়। একজন ব্যক্তিকে প্রথম অবস্থায় নিয়ে যাওয়া হয় নাদিয়াল থানায়, কিন্তু যে শেখ কুরবান তার মৃত্যুর খবর রটে যায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল SSKM এ। পরবর্তীকালে পুলিশের তরফ থেকে জানা যায় দুজনেই জীবিত রয়েছে। শেখ কুরবান কিন্তু খুব সংকটজনক অবস্থায় SSKM এ ভর্তি রয়েছে। তবে পরিবারের লোকজন যেটা প্রশ্ন তুলছে যে ব্যারাকের ভিতরে নিয়ে গিয়ে তাদেরকে কিভাবে মারধর করা হলো, এবং সেই বিক্ষোভের জন্যই কিন্তু এখানকার স্থানীয় লোকজন এবং পরিবারের দিকে অভিযোগ, তারা কি বলছে, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, পুলিশের তরফ থেকে অফিসিয়ালি কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে 2 জনই জীবিত রয়েছে, কিন্তু কেন তাদেরকে ভিতরে ঢুকিয়ে মারধর করা হলো, অর্থাৎ 2 জন কয়েদিকে পুলিশ ব্যারাকের ভিতরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়, এই পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ধন্যবাদ।
অন্যদিকে প্রকাশ্যে একটি ক্যাফের মধ্যে স্ত্রীকে কুপিয়ে খুন। ভাবতে পারছেন ঘটনাটি খাস কলকাতার পার্ক সার্কাসের নাসিরউদ্দিন রোডে একটি ক্যাফের মধ্যে স্ত্রীকে চপার দিয়ে কোপায় এক যুবক। গুরুতর জখম অবস্থায় আরিবা ইকবাল নামে ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়েছে। মৃতের স্বামী ইরতিকা সাকিব নামে ওই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। আমার সহকর্মী অরিত্র এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্র, আমি কথা বলবো তোমার সঙ্গে। অরিত্র, একটা ক্যাফের মধ্যে ঢুকে প্রকাশ্যে কলকাতায় সেখানে কেউ কাউকে কুপিয়ে খুন করে দিচ্ছে, কি ঘটেছে এক্স্যাক্টলি ঘটনাটা? দেখো শুভজিৎ, যেটা স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে আনুমানিক সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে এই ইরতিকা সাকিব এবং তার স্ত্রী আরিবা ইকবাল তারা এই যে ক্যাফে রয়েছে নাসিরউদ্দিন রোডে, সেই ক্যাফের মধ্যেই প্রথমে তারা ছিলেন এবং সেখান থেকে হঠাৎই তারা দৌড়ে বেরিয়ে আসেন ক্যাফে থেকে। এবং যেটা স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে বেশ কিছুক্ষণ ক্যাফের সামনেই বচসা হয় এই ইরতিকা সাকিব এবং তার স্ত্রী আরিবা ইকবালের সাথে, এবং বচসার শেষমেশ জড়ায় হাতাহাতিতে এবং সেই ক্যাফে থেকে কিছুটা দূরে একটি গলির মধ্যে যেটা স্থানীয়দের বক্তব্য যে ইরতিকা সাকিব তার স্ত্রী আরিবা ইকবালকে চপার দিয়ে আঘাত করে, মূলত গলায় বেশিরভাগ আঘাত করা হয়। এবং তারপরেই পুলিশকে খবর দেওয়া হলে তৎক্ষণাৎ পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই মৃত্যু হয় ওই মহিলার। এবং পরবর্তী ক্ষেত্রে তদন্তে নেমে পুলিশ ইরতিকা সাকিব নামে ওই যুবককে গ্রেফতার করেছে। শুভজিৎ, ধন্যবাদ অরিত্র। সংঘর্ষ, বোমাবাজি থেকে প্রাণহানি, যে কোনো ভোটেই নবাবের জেলায় ফিরে ফিরে আসে এই ছবি। অন্ততপক্ষে অতীত তো তাই বলছে। গণতন্ত্রের উৎসব এখানে আক্ষরিক অর্থেই ক্ষমতা দখলের যুদ্ধ। গত বছর পঞ্চায়েত ভোটের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, তার ব্যতিক্রম হয়নি, সেই চিত্রই দেখতে হয়েছিল আমাদের। তাই মুর্শিদাবাদের 2 লোকসভার অধিকাংশ ভোটকর্মী সন্ত্রস্ত, ভীত। দূর বুকে তারা পৌঁছচ্ছেন যে যার বুথে, কিন্তু মনে একটা আশঙ্কা রয়ে গিয়েছে। কমিশনের আশ্বাস মতো সর্বত্র কেন্দ্রীয় বাহিনীর দেখা আদৌ মিলবে তো, নির্বিঘ্নে মিটবে তো তৃতীয় দফার ভোট, এই আশঙ্কা কিন্তু রয়েই যাচ্ছে। বোমা বারুদ আর আগ্নেয়াস্ত্রের দাপট, বুথ দখল, সংঘর্ষ, রক্তপাত থেকে প্রাণহানি, মুর্শিদাবাদী ভোটযুদ্ধের সেই চেনা ক্যানভাস। রাত পুরোলেই সেই মুর্শিদাবাদেরই 2 লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। মুর্শিদাবাদ আর ভোটিং চা কার্যত সমার্থক হয়ে দাঁড়িয়েছে। নবাবের জেলায় প্রাণহানি, সংঘর্ষ, বোমাবাজি, ভোট এলেই এই ধরনের ছবি প্রায়ই দেখা যায়। গত পঞ্চায়েত নির্বাচনেও একের পর এক ঘটনায় তেতে উঠেছিল মুর্শিদাবাদের মাটি। লোকসভা ভোটেও কি তার পুনরাবৃত্তি হবে, নাকি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এবার ব্যতিক্রমী ভোট দেখবে মুর্শিদাবাদ? কাউন্টডাউন শুরু। এখন বইগুলোকে একটু করে সম্পূর্ণ করুন, না হলে আপনাদের বুথে পৌঁছতে দেরি হতে পারে। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে লোকসভা ভোটের কাজে যাওয়া সরকারি কর্মীরাও ডরাচ্ছেন। পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা ভালো নয় বেশিরভাগেরই, তার উপর সাত সকালেই বেলডাঙ্গা আর সাগরপাড়ায় বোমা উদ্ধার হয়েছে। পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা খুবই খারাপ, খুবই ভয়ানক ব্যাপার ছিল। পোলিং পার্সোনেল হিসাবে ফার্স্ট বোমাবাজির অভিজ্ঞতাটা আমার হয়েছে। যে গাড়িতে গেছি আমরা, এক গাড়িতে, সেই গাড়িতে তাদেরকে রক্তাক্ত অবস্থায় দেখেছি আমরা। অনেক জায়গায় শাসক দল মানে তার বুথ দখল করেছিল, ছাপ্পা মেরেছিল। পরিসংখ্যান বলছে গত বছর গ্রাম বাংলার ভোটের দিন শুধু মুর্শিদাবাদেই 4 জন খুন হয়েছিলেন, মালদায় প্রাণ গিয়েছিল 3 জনের। তাই ফারাক্কার এপার ওপারে 4 লোকসভা আসনে ভোটের রক্তাক্ত ইতিহাসের পুনরাবৃত্তি রুখে দেওয়াটাই নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ। নির্বিঘ্ন ভোট করাতে ভরসা কেন্দ্রীয় বাহিনী। যদি রিজার্ভ ফোর্স থাকে তাহলে ভালোই হবে। লোকসভা বা বিধানসভা ইলেকশনের ফোর্স থাকে, ওই জন্য ঝামেলার বিষয়টা কম। কেন্দ্র বাহিনী থাকলে একটু আশ্বস্ত হতে পারি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিলে আমরা কিন্তু হীনমন্যতেই ভুগবো। নির্বাচন কমিশনের আশ্বাস মতো কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি যদি বুথগুলিতে দেখা যায়, বাস্তবের মাটিতে গিয়ে দেখা যায়, বাস্তবের মাটিতে গিয়ে আশ্বাস বাস্তবায়িত হয়, তাহলেই ভোট কর্মীরা আশ্বস্ত থাকবেন। কমিশন সূত্রে খবর, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের 600টি বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। মোতায়েন 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জঙ্গিপুর লোকসভায় স্পর্শকাতর বুথের সংখ্যা 422। মোট 68 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই কেন্দ্রে। চেষ্টা করবে তৃণমূল, তবে এখানে রুখে দিতে মানুষ রুখবে, কংগ্রেস বামের কর্মীরা রুখবে। প্রশাসন তো আছে, কেন্দ্রীয় বাহিনী আছে। আমরা কেন্দ্রীয় বাহিনীর
অফিসারদেরকে, পর্যবেক্ষক যারা তাদেরকে সব বলেছি। কোনো জায়গায় 1 ইঞ্চি মাটি ছাড়া হবে নিশ্চিত থাকবে। আমরা তো বলেছি মুর্শিদাবাদ জেলা এমনিতেই খতরনাক জেলা, কেউ কাউকে মেনে নেয় না। আমি আর সব লোকের দায়িত্বও নিয়ে নেয়, যা হবার ভোটের দিন হবে, দেখা যাবে। আর যদি কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, তার সমস্ত দায় এবং দায়িত্ব স্থানীয় থানা, পুলিশ, নাহলে এসডিপিও, নাহলে এসপির উপর পড়বে। মালদা উত্তর ও দক্ষিণ এই 2 লোকসভায় ভোট গ্রহণ। সূত্রের খবর, 2 কেন্দ্র মিলিয়ে মোট 143 কোম্পানি, আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ভোট নিরাপত্তায়। প্রচার পর্ব আপাতত নির্বিঘ্ন, কিন্তু ভোটের দিন সব ঠিক থাকবে তো? ভোটকর্মীরা কপাল ঠুকে বলছেন জয় বাবা সেন্ট্রাল ফোর্স। সৌরভ দত্ত এবং সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ফরাক্কা ব্যারেজের ওপর 2টি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। ডাম্পারের মধ্যে আটকে রয়েছেন চালক। ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি। মালদা এবং মুর্শিদাবাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তীব্র যানজট তৈরি হয় 34 নম্বর জাতীয় সড়কেও। শ্বশুরবাড়িতে বিজেপি নেতা, তাকে ধরতে পুলিশি অভিযান ঘিরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। বিজেপির দাবি, কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পান ভগবানপুরে দলের মণ্ডল সম্পাদক পবিত্র মিদ্যা সহ 21 জন। তা সত্ত্বেও নতুন অভিযোগের ভিত্তিতে পুলিশ পবিত্রকে গ্রেফতার করতে তার আত্মীয়ের বাড়িতে হাজির হয়। কোন রকম সার্চ বা অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই ওই বিজেপি নেতার আত্মীয়ের বাড়িতে পুলিশ যায় বলে অভিযোগ করেছে বিজেপির তরফ থেকে। সে অভিযোগ এসেছে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী, পরে অবশ্য এলাকা ছাড়ে পুলিশ। ভূপতিনগর থানায় ওসি গোপাল পাঠকের বিরুদ্ধে তৃণমূলের হয়ে পক্ষপাতিত্বের আচরণের অভিযোগ করছে বিজেপি। একটা পুলিশ আধিকারিক এইভাবে তার যা অবস্থা, কয়েকদিন আগে হাইকোর্টে গিয়ে ক্ষমা চেয়ে আসার পরেও তিনার পরিবর্তন হয়নি। তো তিনি এই করে ভাবছেন শাসক দলকে বাঁচাবেন। বাঁচানো যায় নাকি কোনোদিন? যাবেও না। তো তিনি আবার এই খেলায় মেতেছেন। তো তিনি যতদিন না বোধহয় চাকরিটা খোয়াচ্ছেন ততদিন বোধহয় এরকম করবেন। তো একটু অপেক্ষা করুন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরে নন্দকুমারে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। বেসরকারি স্কুলের মধ্যেই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় একজনকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ। আমার সহকর্মী কনিষ্ক মাইতি এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। কনিষ্ক, কি জানা যাচ্ছে এই ঘটনা সম্বন্ধে? দেখো শুভ, নন্দকুমারের একটি বেসরকারি স্কুলে সেখানে একটি 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে এমন একটা অভিযোগ ওঠে এবং সেই যে যৌন হেনস্থার ঘটনায় স্কুলেরই একজন যুক্ত রয়েছে বলে এমনটাই অভিযোগ তোলে। এবং সেই নাবালিকা যখন বাড়িতে গিয়ে তার পরিষ্কারভাবে সমগ্র ঘটনার বিবরণী তার বোনকে জানায়, পরবর্তীতে তার বোন এবং পরিবার আত্মীয় স্বজনরা জানতে পেরে স্কুলে এসে বিক্ষোভ দেখায় এবং সেই বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো যখন পুলিশের, নন্দকুমার থানা পুলিশের কাছে খবর যায়, পুলিশ এসে ধৃতকে গ্রেপ্তার, আটক করে এবং আটক করার পরে কার্যত এলাকার মানুষজন ক্ষুব্ধ হয় এবং পুলিশের উপরে চড়া হয়। এই সমগ্র ঘটনায় মূল যে অভিযুক্ত তাকে সহ আরো 2 জনকে আটক করেছে। এই মুহূর্তে কিন্তু এলাকা থমথমে, পুলিশ পিকেটিং চলছে। ধন্যবাদ কনিষ্ক।